বাইরে একটা স্বতন্ত্র বিশেষ একটা চৈতন্য তিনি ধারণ করতেন, কিন্তু নগর তার কালামের মধ্যে, তার পদের মধ্যে, তার শব্দের মধ্যে হাজির হচ্ছে, কিন্তু সেটা নিজেকে ধ্যান করার জন্য। এই আমার শরীর, আমার চৈতন্য, আমাকে চেনার জন্য ভাষা দরকার হয়, রূপক দরকার হয়, এবং সেই রূপকগুলি আমাদের চারপাশ থেকে আসে। আমাদের সাধকরা কিন্তু সব রকম রূপক ব্যবহার করলেন। নদী, খাল বিল, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সবকিছু, এমনকি সাপ, ব্যাঙ, হেন কোনো বস্তু নাই, হেন কোনো সত্তা নাই যার উদাহরণ, যা রূপক আকারে আমাদের এইসব সাধকদের কালামে বা পদে হাজির হয় না। সেইভাবে আমাদের এই শরীর, এই চৈতন্য, তার অবস্থান, উপস্থিতি কি, তার স্বরূপটা কি, সেইটা নিয়ে একটা ছোট্ট শব্দের আমি অংশ বিশেষ শোনাবো কবির থেকে। থাকুয়া নাগারিয়া লোটাল লোটাল আমার সব লুট করে নিয়ে গেল। এই খাগুয়া, এই চোর আশেপাশ থেকে, নগর থেকে আসে, কোন এক নগর থেকে আসে। এই নগরের অবস্থানই বাবার কোথায়? আর এই চোর যে আসতেছে, এই থাক আসতেছে, যে এই থাককে, এই থাকুয়াকে কিভাবে তার সঙ্গে আচরণ করা হচ্ছে? চন্দন কাজে বানালে খাটলা, চন্দন কাজে বানালে খাটলা, তারপর দুলিহান, তারপর দুলিহান সোনাল খাট বানানো, চন্দনের কাছে বানানো খাট, সেই খাটে
আমি শুয়ে আছি। ওঠো সখী, ওঠো সখী মঙ্গ সবারো, ওঠো সখী মঙ্গ সবারো, দুলহানো মোসে দুলহানো মোসে গোতাল হো আমার বেশটা হচ্ছে দুলহা, জামাই বেশ, দুলহা বেশি আমি। এবার কি আয় যমরাজা, যমরাজ তুমি আসো, যে আমার জান কবজ করবে, যমরাজ তুমি আসো, তুমি পালন পর বসো, আমার এই পালনকে এসে তুমি বসো, যমরাজ তুমি আসো, পালনের পর বসো। তো যমরাজটা আসতেছে, কিন্তু নয়ন নয়নে আসো, তোমরা চারজন মিলে এসে আমার এই খাট উঠাও, চারজন মিলে আমার এই খাট উঠাও, আমি রওনা দিচ্ছি, যমরাজ আমাকে নিতে আসছে।
कबीरा सुनो भाई साधो सुनो भाई साधो चूतल हो সবাই চা পাইছেন? হ্যাঁ, সবাই চা পাইছে? পিঠা পাইছে সবাই? হ্যাঁ, চলুক চা পিঠা চলুক, আমরা থামতেছি না। হ্যাঁ, এই নগরের থেকে চোরের আমদানির ব্যাপারটা এবং নগরে চোরে থাকার ব্যাপারটা আরো অন্যান্য কালামেও আছে। আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি সেটা হচ্ছে প্রসঙ্গ। আমি শুরুতে বলছিলাম যে শহর, নগর, গ্রাম ইত্যাদির রূপক সাধকরা যে ব্যবহার করেন সেটা কি মডার্নিস্ট বা আধুনিক যে চৈতন্যের ধরন, বুঝের ধরন, ব্যাখ্যার ধরন সেইখান থেকে করেন, নাকি অন্য কোনো ভাবে নগর তাদের মেটাফর রূপক হয়? উদাহরণস্বরূপ আমি বলতে পারি লালন ফকিরের একটা গানের কথা। যেমন একটা গান হচ্ছে যে বাড়ির পাশে আরশি নগর, একবার পরশি বাসত করে, একবার পরশি বাসত করে, আমি একদিন বাড়ির পাশে আরশিনগর। দেখেন নগরের উদাহরণ, সিটি অফ মিরর্স। নগর লাগলো কেন? আমার বাড়ির পাশে আরশিনগর, আয়না শহর। এই কথাটাও কোথাও কোথাও আছে, আয়না শহর। তো এই আরশিনগর কেন, নগরের উদাহরণ লাগলো কেন, এবং এই নগরের উদাহরণ আসার কারণটা কি? আর একটা গান, গ্রাম পেরে অগাধ পানি, নাই কিনারা নাই করণে, গ্রাম পেরে অগাধ পানি, নাই কিনারা নাই করণে,
অনেক ভাষা শুনলে অনেক ভাষা ব্যাপার হচ্ছে আমি তাকে দেখি না, যে একদিনও তাকে দেখতে পারলাম না। বাড়ির পাশে আরশিনগর যে পড়শি বাস করে তাকে আমি একদিনও চিনতে পারলাম না, দেখতে পারলাম না। এই পড়শিটা কে, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ সাধকদের কাছে, অন্তত লালন ফকির কিংবা কবি, এদের কাছে নগরের আলাপটা, মেটাফরটা, আলাপ নয় মেটাফরটা মূলত আমাদের চৈতন্যের খবর করা। এই নগরের আলাপটা, নগর অ্যাজ সাচ, এই যে আমরা যে নগর দেখি, এই নগরের যে সংবেদনশীলতা, এই নগরে মানুষ হয়ে ওঠার যে ধরন, এই নগরের মানুষের যে চৈতন্য, সেইটার আলাপ এটা নয়। বরং আমি যে একটা ঐতিহাসিক কনটেক্সটে থাকি, সেই কনটেক্সটের মধ্যে এই মেটাফোরের আনাগোনা ঘটে। সেই মেটাফোর আমাকে চিনতে কিভাবে সাহায্য করে কিংবা করে না, এবং এই আমি আমার হয়ে ওঠাটা কেমন, সেটার আলাপ করা। ফলে এখানে নগরের একটা নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করা তার কাজ নয়, নগরের একটা লক্ষ্য বা গতি নির্ধারণ করা তার কাজ নয়, বরং নগরের মধ্যে বাস করার মধ্য দিয়ে তার কি অভিজ্ঞতা হচ্ছে সেইটা হচ্ছে আলাপ। এইটা কিভাবে আমি বলতে পারলাম। লালন ফকিরের আরো একটা গান আছে, যেটা হচ্ছে যে শ্রী চৈতন্যকে নিয়ে। আমরা সবাই শ্রী চৈতন্যকে জানেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ায় তিনি লীলা করলেন। নদিয়া ছিলেন তো সবাই, না? এই যে আমাদের কুষ্টিয়া যশোরের লেখা, এটাই হচ্ছে সেই কালের অবিভক্ত ভারতবর্ষের নদিয়া অঞ্চল, নদিয়া মহকুমা। এই নদিয়া অঞ্চলে লীলা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তখন এই নদিয়াটা ছিল একটা নগর। নদিয়া তখন একটা নগর বলতে বেশ মানে ইন্ডেক্স ওয়াইজ বললে নগর। এখানে বাণিজ্যের কেন্দ্র, এখানে বহু অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইন্ডেক্সিং সিটি। হ্যাঁ, যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, বাণিজ্য আছে, অট্টালিকা আছে, আরো নানা রকম ব্যবস্থা আছে। ফলে যেটাকে আমরা এক ধরনের আধুনিক নগরের যেসব প্রোটোটাইপ বলি বা ধরন বলি, তার অনেক চিহ্ন সেখানে হাজির। কিন্তু এই নগর অবশ্যই ঔপনিবেশিক নগর নয়, কিন্তু অন্য অর্থে নগর, যেটা আমাদের এই অঞ্চলের নগরের বহু ধারণা আছে। এমনকি চর্যাপদেও, আমি সেটা একটু পরে বলবো, চর্যাপদে নগরের ধারণাটা কিভাবে কাজ করে। তো এই যে নগর, এই নগরে, নদিয়া নগরে শ্রী চৈতন্য লীলা করছেন। কি করছেন তিনি সেই লীলাটা, সেটা একটু শোনেন, তাহলে বুঝবেন নগর এখানে কি, নগর চৈতন্যের কাছে কি, নগর লালন ফকিরের কাছে কি। যদি এসেছ হে গৌরজি তারাতে, এসেছ হে গৌরজি তারাতে, জানবো। এই যে আজকে আমার সঙ্গে যে বাজাচ্ছে না, এটা বিশাল ব্যাপার। এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীরা বাজাচ্ছেন আমার সঙ্গে, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীরা। আমরা যদি তাদেরকে আরেকটু ভালো একটা সাউন্ড সিস্টেম দিতে পারতাম, আর একটু বড় পরিসর হতো, আপনারা দেখতেন যে কি ঘটে। মানে উঠতে থাকতেন আর কি, এখনো উঠতেছেন আমার ধারণা। একটা টোকা তো বোঝা যায়,
তো আমি একটু পরিচয় করে দিতেছি আমার, কারণ পরে যদি ভুলে যাই মনে হলো যে এত গুণী শিল্পীদের এবং এরা আমার সঙ্গে আমার যতটুকু সঙ্গীত যাত্রা তার প্রায় পুরোটা সময় জুড়ে আমার এই বন্ধু ছোট ভাই শরীফ যে মস্ত বড় শিল্পী, মস্ত বড় শিল্পী, সে কারোর সঙ্গে বাজায় না, কারোর সঙ্গে সে বাজায় না, কেবল আমার সঙ্গে বাজায়। এটা একান্তই ভালোবাসার কারণে তিনি আসছেন। আর শরীফের মাধ্যমে আমি সবার সঙ্গে পরবর্তীকালে পরিচিত হয়েছি। এই যে আমার আর এক মানে খুবই কাছের ভালোবাসার নয়ন ডুলি, যিনি সারা দুনিয়ায় ঢোলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কে? এই নয়ন, এই সেই নয়ন। আপনি একটু দাঁড়ান। আপনারা যারা দুনিয়া যেখানে যখন থাকেন সেখানে হয়তো নয়নের সঙ্গে দেখা হয়ে যাবে, সেটা নিউ ইয়র্ক হোক, প্যারিস হোক, লন্ডন হোক। এই নয়নকে আপনারা চেনেন ঢুলি হিসেবে বাংলাদেশের, আমাদের বাংলা অঞ্চলের বাংলা সঙ্গীতের এই ধারার সঙ্গীতের একজন গৌরব নয়ন, তাকে আমরা আজকে পাইছি। তোমার নাম বলো? এই যে সোহেল, দেখেন কি পরিমাণ সে পারকাশন বাজাতে পারে। বর্তমান প্রজন্মের, এই প্রজন্মের, নতুন প্রজন্মের সেরা পারকাশনিস্ট। মানি, আচ্ছা শরীরকে পরে আসতেছি। হ্যাঁ, একতারা মানি বিশিষ্ট লালন শিল্পী, এই যে লালন শিল্পী কিন্তু আজকে আমাদের সঙ্গে বাজাচ্ছেন একতারা এবং খমক বাজাচ্ছেন। বাবু বাঁশিতে বাংলাদেশের সেরা একজন বাঁশি বাদক, সবসময় আমাদের সঙ্গে। হ্যাঁ, রবিন হারমোনিয়ামে, রবিনও অসাধারণ বাজায় আমার সঙ্গে। আপনারা যারা শিল্পকলার প্রেমী ছিলেন তারা তো দেখছেন রবিন খুবই গুণী শিল্পী, নতুন প্রজন্মের খুব বড়, মানে এরা খুবই এমার্জিং, খুব প্রতিভাবান শিল্পী আর কি। আর শরীফের কথা কি বলবো, শরীফ নিজে অত্যন্ত বড় গায়ক, কম্পোজার, মিউজিক ডিরেক্টর। বিশেষ করে মনমোহন দত্তের গান এবং লালন ফকিরের গান উনি যেই মাত্রায় গান করেন আমিও সাহস করবো না, মনমোহন দত্তের গান এত ভালো করেন উনি। তো এই গুণী শিল্পী আজকে আমাদের এই শুধুমাত্র এই ধরনের আয়োজন বলে, এই আয়োজনের গুরুত্বটা বুঝতে পারেন বলে, ভালোবাসার টানে আমরা তো বলিও না যে কয় টাকা দিব, কিছু বলে নাই, ওনাদের টাকা দিয়ে আনাই সম্ভব না এখানে। না, আমি তো আপনার ভক্ত, হ্যাঁ। অতএব আমাকে থাকতেই হবে, নইলে কি হয়। তো এইরকম শিল্পীদেরকে নিয়ে আমরা আজকে বসছি, এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার। তো সবাইকে ধন্যবাদ, আমার থেকে অনেক ভালোবাসা, পরে আরো কথা হবে। আমি কিন্তু স্যার একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে আজকে যে আমার নাম ছিল মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এই পাশে মিউজিক কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমি এমনি ক্লাসিক্যাল গান বা লোকসঙ্গীত করতাম, সেমি ক্লাসিক্যাল গান করতাম। তো আমি যখন ওনার বাড়ি এবং আমার বাড়ি একই জেলায়, একই থানায়, তো হঠাৎ তার সঙ্গে ঢাকাতে আমার দেখা, এবং দেখি যে তার মধ্যে এইরকম একটা বাউলিয়ানা যে ভাব, সাধু গুরুদের যে সঙ্গের ভাব, এটা তো আমি পাই না, এটা আমি চাই সবসময়। তো আমি হঠাৎ করোনাকে পেয়ে গিয়ে আমি যেন নিজে একটা সমৃদ্ধ হয়ে গেলাম, এবং সেখান থেকেই আমার পদযাত্রা এই সাধুসঙ্গ এবং ফকিরি গানের মধ্যে যে যাত্রা শুরু, এটা আমার শ্রদ্ধেয় রাহি ভাইয়ের মাধ্যম দিয়ে আসলে আমি শুরু করেছি, যার জন্য উনি আমার এক প্রকার গুরু, এটা আমার মানতে হবে। এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওনার সঙ্গে আছি, যেখানে যাক আমি পিছে পিছে থাকবোই। জয় গুরু, জয় গুরু। এত বড় কথার যোগ্য আমি না, আমি শরীফকে ভালোবাসি, এটাই হলো আসল কথা। তো এই আর কি, আমরা ভবিষ্যতে এখানে এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, মানে আমার তো নিজের জায়গা, কিন্তু আজকে শরীফ প্রথম আসছে, তো শরীফেরও পছন্দ হয়েছে। আশা করি আমরা ভবিষ্যতে আরো এরকম এখানে আয়োজন করতে পারবো। হ্যাঁ, এবং আমরা সবার কাছেই গান শুনবো ভবিষ্যতে, শরীফ গাইবে, আরো অনেকেই গাইবে। ওকে। নদিয়া নগরে ছিল যত জন, সবারে বিনালে প্রেমের রতন ধর। নদিয়া নগরে ছিল যত জন, নদিয়া নগরে ছিল এই যে নদিয়ানগর, এই নদিয়ানগর এই অঞ্চলটা ছিল মূলত
বৈষ্ণব সহজিয়াদের সাধনার একটা বড় ক্ষেত্র। অন্যান্য উপাসনা ধারা তো ছিলই, বিশেষ করে ছিল বৈষ্ণব ধারা এবং তাসাউফ বা সুফি ধারার একটা বড় ক্ষেত্র এই অঞ্চলটা। তো সেই নদিয়া নগরে একটা বড় প্রেমের আন্দোলন তিনি করলেন। তিনি জাতপাত, শ্রেণীলিঙ্গ, বর্ণ, সামর্থ্য নির্বিশেষে এইসব হায়ারার্কি, এইসব ক্ষমতার বিভাজনকে ভেঙে মানুষে মানুষে একটা নতুন প্রেমের বার্তা, নতুন প্রেমের একটা সাধনা উপাসনা রীতি তিনি প্রবর্তন করলেন এই নদিয়া নগরে। মানে নগরে একটা নতুন প্রেমের আন্দোলন সম্ভব, নগরে একটা প্রেমের নতুন আবির্ভাব ঘটা সম্ভব, নগরে একটা প্রেমের ভালোবাসার যত্নের নতুন একটা চর্চা গড়ে তোলা সম্ভব। সেইটার আন্দোলন হচ্ছে শ্রী চৈতন্যের আন্দোলন প্রি কলোনিয়াল বেঙ্গলে। এটা ধরেন বঙ্গে ব্রিটিশ শাসন আসার আরো প্রায় 300 বছর আগের গল্প। তখন নদিয়া নগর সিটি, সেখানের চলমান হায়ারার্কির বিরুদ্ধে, চলমান জুলুমের বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটা বড় বিপ্লব তিনি আনলেন। মানে নগর মানে একটা থিতু ব্যাপার, নগর মানে সেখানে সবকিছু একটা স্থিতিশীল অবস্থায় আছে, নগর মানে সেখানে আর কোন সাংস্কৃতিক আধ্যাত্মিক ভাবগত রূপান্তর ঘটবে না, এটাকে মিথ্যা প্রমাণ করলেন শ্রী চৈতন্য এবং তার সঙ্গী সাথীরা। এই বড় আন্দোলন আমাদের আগামীতে যে কোনো ধরনের এই শহর নগরের নতুন কোন রূপান্তরের আন্দোলনের জন্য শ্রী চৈতন্যের আন্দোলনটা আমাদের একটা বড় শিক্ষা। তারা নগরে সংকীর্তন করতেন, নগরে উৎসব করতেন, নগরে মৎসব করতেন, নগরে বহু নানা ধরনের পরীক্ষামূলক জীবন চর্চা করতেন। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ভাব ভালোবাসা, সঙ্গ করা, বন্ধুত্বের চর্চা করা, এই সবই নতুন একটা এথিক্স, নতুন একটা ভেদ নীতি দিয়ে শুরু হলো। কি না, নারী পুরুষ, ব্রাহ্মণ শূদ্র চণ্ডালের কোনো ভেদাভেদ আমরা মানব না। এই যে নতুন নৈতিকতা, নতুন ভাবের ভিত্তি, তার ভিত্তিতে নতুন কমিউনিটি প্র্যাকটিস শুরু হয়ে গেল এই নদিয়া নগরে। ফলে যে কোনো নগর কনটেক্সটে আমরা নতুন রকম কোন জীবন যাপনের স্বপ্ন কল্পনা চর্চা শুরু করতে পারি। তার একটা খুবই জোরালো উদাহরণ হচ্ছেন শ্রী চৈতন্য লালন, মানে আমাদেরকে দিলেন। যেটার কারণে লালন ফকির চৈতন্যের প্রায় আরো 300-400 বছর পরে এসে আমাদেরকে শিখালেন যে শ্রী চৈতন্যের আন্দোলনটা কি। তাই নিয়ে এই গানটা। নদিয়া নগরে ছিল যত জন, নদিয়া নগরে ছিল যত জন, সবার বিরালে প্রেমের রত্ন ধন। নদিয়া নগরে ছিল সবার বিরালে প্রেমের রত্ন ধন। আমি দিনহীন ভজনে বিহীন, আমি দিনহীন ভজনে বিহীন, আমি দিনহীন ভজনে বিহীন, আমি দিনহীন। চৈতন্যকে প্রেম দিলেন, নতুন কমিউনিটি এথিক্স কি হবে, নতুন লাইফস্টাইল কি হবে, নতুন সম্পর্ক চর্চা কি হবে তিনি দিলেন। কিন্তু আমি গ্রহণ করতে পারলাম কোথায়, গ্রহণ করতে পারি না কেন?
এটা হচ্ছে আমার প্রশ্ন। গ্রহণ করতে পারি না কেন? গ্রহণ করতে পারি না এই কারণে যে আমরা সংস্কার আবদ্ধ আছি। সংস্কারের বাংলা হচ্ছে প্রেজুডিস। নদিয়া নগরে ধীরা সবারে বুড়ালে প্রেমের রত্ন ধন, আমি দিনহীন ভজন দিহীন, আমি দিনহীন ভজন দিহীন, আমি দিনহীন ভজন দিহীন। তাহলে আমাদের প্রশ্ন থাকা দরকার যে এই কালে চৈতন্য উপনিবেশের 300 বছর আগের গল্প, লালন ফকির উপনিবেশের 200 বছর উপনিবেশের কালের গল্প। আমরা কোন কালে বাস করি? যেই কালে আমাদের একটা গভীর ঔপনিবেশিকতার প্রভাব আমাদের চৈতন্যে জ্ঞানে। আমি যে বাংলা বললাম প্রেজুডিস, এই প্রেজুডিসটা কি? এই প্রেজুডিস থাকা অবস্থায় কি আমরা আসলে আমাদের এই শিক্ষাগুলি গ্রহণ করতে পারবো কিনা? আজকে আমরা যখন নিরিখ লোকায়ত আরডিএসি প্রস্তাব করি যে শহর নিয়ে আমাদের একটা উপনিবেশিক ধ্যান করতে হবে, এই কথার অর্থ তাহলে কি? এই কথার অর্থ হচ্ছে আমরা আমাদের বর্তমানকে চিনতে পারি কিনা, আমাদের স্বরূপকে চিনতে পারি কিনা, আমরা কি, আমরা কারা, আমরা কোত্থেকে, আমাদের ভাবনার পদ্ধতিগুলা কি, আমাদের কমন সেন্সটা কি দিয়ে তৈরি হওয়া, আমাদের সংবেদনটা কি দিয়ে তৈরি হওয়া। এই সংবেদন, এই কমন সেন্স, এই যুক্তির ধরন, এইটাকে যদি আমরা এক ধরনের করে তার একটা রিফ্লেকশন করতে না পারি, তাহলে আমরা ওটাও শিখতে পারবো না যে চৈতন্য কি আন্দোলনটা করলেন, নগরে কি প্রেমের আন্দোলন তিনি করলেন, আমাদের এই কালের নগরে আমরা কি প্রেমের আন্দোলন করতে পারি। তাহলে এই কারণে এই গানটা আমি তুললাম। নদিয়া নগরে ছিল সবারে বিরালে প্রেমের অধুর, আমি না জানি না হে গৌরামা বলে, জানে না হে গৌরামা বলে পাপি হতে পাপি হতে পাপি হতে ছোট করে বাজু। ফলে এইটা হচ্ছে আরেকটা ঘটনা যেটা আমি চেষ্টা করলাম বলার, যে প্রি-কলোনিয়াল নগর, সেই নগরের মধ্যেকার একটা বড় অভিজ্ঞতা, একটা বড় আন্দোলন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, যেটা কিনা পরবর্তীকালে এই পুরো বাংলা অঞ্চল শুধু নয়, আরো বিস্তীর্ণ অঞ্চলে আমাদের
শুধুমাত্র সাধনা ধারাগুলি নয়, এমনকি আমাদের যে একটা নতুন ধরনের ঔপনিবেশিক সময়ের মধ্যে গড়ে ওঠা যে নতুন ধরনের সাম্যের ধারণা, আমি বলছি কথাটা এইভাবে যে ঔপনিবেশিক কালের মধ্যেই গড়ে ওঠা নতুন ধরনের সাম্যের ধারণা, সেই সাম্যের ধারণা গড়ার ক্ষেত্রে শ্রী চৈতন্য এবং লালন ফকির আমাদেরকে এক ধরনের প্রজ্ঞা আমাদেরকে দিয়ে গেলেন, এবং সেটাও এইরকম একটা এক ধরনের নাগরিক পরিমণ্ডল জাত অভিজ্ঞতার মধ্য দিয়েই, কিন্তু ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে ডুবে না গিয়ে, হারিয়ে না গিয়ে একটা স্বতন্ত্র অবস্থায় থেকে। লালন ফকিরের জন্ম কিন্তু ব্রিটিশ শাসনের মধ্যে, তার তিরোভাব ব্রিটিশ শাসনের মধ্যে, কিন্তু তার জ্ঞানের জগৎ ঔপনিবেশিক আধুনিকতা দ্বারা প্রভাবিত হয় নাই। ফলে তার যে আলোচনা, তার যে বিশ্লেষণ মানুষ সম্পর্কে, সমাজ সম্পর্কে, সেইটা আমাদের উপনিবেশ পরবর্তীকালে নতুন ধরনের সমাজ কল্পনার ক্ষেত্রে, মানুষ কল্পনা করার ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ রসদ। যাই হোক, এই যে লালন ফকিরের কথা আবার ফেরত আসি, এই লালন ফকির আমাদের এই দেহটা নিয়ে কিভাবে ভাবছিলেন। আমরা কবিরের মধ্যে পাইলাম কোন থাকবা নাগরিয়া লুচাল হো। লালন ফকির কি বলে? শহরের 16 জনা বন্ধুতে করিয়া পাগল পারা, করিয়া পাগল পারা, নীল তারা সবলুতে, নীল তারা সবলুতে। শহরের 16 জনা বন্ধুতে, শহরের 16 জনা বন্ধুতে। পাঁচজনা ধনে ছিল, তারা সব ফাগুর হল। পাঁচজনা ধনে ছিল, তারা সব ফাগুর হল। এই 5 জন ধনী চিনেন নাকি এদেরকে? কে চেনেন এই 5 জন ধনীকে?
শহরে 16 জনা বোম্বেতে। এই শহর হচ্ছে আমাদের এই শরীরটা, আমাদের এই দেহ। এই শহরের 16 জন বোম্বেতে আছে, 16টা ডাকাত আছে, দুষ্ট আছে, শয়তান আছে। সেই দুষ্টুরা কারবার করতেছে। এই দুষ্টুদের কারবারের মধ্যে গল্প যে 5 জনা ধনী ছিল, 5 জন ধনী ছিল। এই 5 কি অনেকেই জানেন, হয়তো লজ্জায় বা অস্বস্তির কারণে বলতেছেন না। পঞ্চ ইন্দ্রিয়, সেন্সেস। আমাদের শরীরের 5টা ইন্দ্রিয়, 5 জনা ধনী ছিল। তারা খুবই এখন অ্যাক্টিভ, শরীর খুব ভালো আছে, সুস্থ সবল দেহ, ফলে 5টা ইন্দ্রিয় আমাদের খুবই সক্রিয়। কিন্তু তারা দিনে দিনে ফতুর হচ্ছে। একটা সময় এমনই ফতুর হয়ে গেল যে কারবার ব্যবসাটা বন্ধ করে দিল, ব্যবসা লাটে উঠে গেল। এরপরে কি, এই যে শহর, এই শহর ধরবে একটা রাজ্য। এখন আমরা রাজ্য মেটাফোরে চলে গেলাম। এই রাজ্যের যিনি রাজা, রাজেশ্বর, তিনি হচ্ছেন এই বোম্বেদের শিরোমণি সর্দার। এই রাজ্যেশ্বর যিনি, তিনি চোরেরও শিরোমণি। এখন রাজ্যের যে রাজা, সে যদি চোরের শিরোমণি হয়, তাহলে আমি কার কাছে বিচার চাব? শহরে এই যখন অবস্থা, 5 জন ধনী ফতুর হয়ে গেছে এখন। আর রাজেশ্বর রাজা যিনি, তিনি চোরের শিরোমণি। তাহলে এখন শেষ পরিণতি কি হচ্ছে আমাদের? ধন মাল নামা গেল ধন মাল নামা। গেল ধন মাল নামা। গেল ধন মাল নামা। খালি ঘর দেখি জমা। গেল ধন মাল নামায়। খালি ঘর দেখি জমা।
লালন পায় খাজনা দিদায়, লালন পায় খাজনা দিদায়, কখনো যেন যাইবে, কখনো যেন যাইবে। শহরের 16 জন বন্ধে মাল নামায় মালি ঘরে ঘি জমায়, বলো মাল নামায় মালি ঘরে ঘি জমায়। বয়স পাওয়া যাচ্ছে না। যেটা বলতে যাচ্ছে এখন সেটা হচ্ছে যে এই যে আমাদের সাধকরা আমাদের শরীর নিয়ে চৈতন্য নিয়ে খবরটা করেন, আপনারা এগুলো খুব অনেক গান দিয়ে সেগুলো জানেন, আপন ঘরের খবর নেনা ইত্যাদি বহু রকম গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ইত্যাদি ইত্যাদি। এই যে নিজের খবর করা, আপন চৈতন্যের আপন দেহের খবর করা, এই যে চিন্তার ধরনটা, এই যে চর্চার ধরনটা, সেইটা সেটা একটা বিশেষ ধরনের চৈতন্যের চর্চা। কি অর্থে? এই অর্থে যে তখনো পর্যন্ত আমাদের এই অঞ্চলে ঔপনিবেশিক আধুনিকতার যে চিন্তা পদ্ধতি, যেটাকে আমরা বলি কার্তেজীয় বা দেকার্তিয়ান চিন্তা পদ্ধতি, যে মন এবং শরীর আলাদা, মন এবং শরীর আলাদা, বস্তু এবং ভাব আলাদা, এইভাবে যে ভাবার পদ্ধতি এবং সত্য এই শরীর দিয়ে উপলব্ধি করা যায় না। আমাদের ইন্দ্রিয় সকল দিয়ে সত্য উপলব্ধি করা যায় না। সত্য একটা এমন একটা বিমূর্তায়ন, একটা অ্যাবস্ট্রাক্ট, যেটা কেবল চিন্তায় হাজির হতে পারে। এই যে দেকার্তিয়ান কার্তেজীয় যে চিন্তার মডেল, এই মডেল দিয়ে আমাদের সাধকরা সত্য, শরীর, মন এবং চৈতন্য সম্পর্কে ভাবেন না। তারা ভাবেন কিভাবে? তাদের একটা স্বতন্ত্র বিশ্ববিখ্যা,
সেটা আছে। স্বতন্ত্র বিশ্ববিখ্যাত আছে। এই জগৎ কি, এই জগতের সৃষ্টি কিভাবে, এই জগতের বিকাশ বিলয় স্থিতি প্রলয় কিভাবে ঘটে, আমরা তার সঙ্গে কি সম্পর্কে সম্পর্কিত, এবং এই সম্পর্কের ক্ষেত্রে মানুষ হিসেবে আমাদের কোনো করণীয় কর্তা সত্তা আছে কিনা, এজেন্সি আছে কিনা, এবং সেই এজেন্সি বা কর্তা সত্তা ডেকার্টের অর্থে ইউরোপীয় আধুনিকতার যে একটা হিউম্যান বিইং এর এজেন্সি কল্পনা করা হয়, চর্চা করা হয়, যেটা কিনা প্রকৃতিকে নির্মাণ করে এবং প্রকৃতিকে আবিষ্কার করে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতি থেকে হিউম্যান বডি হিউম্যান কনসিয়াসনেসকে আলাদা করে, এবং তার মধ্য দিয়ে, এই যুক্তির মধ্য দিয়ে বাকি সকলকে অপরায়ণ এবং নিয়ন্ত্রণের মধ্যে আনার যে যুক্তি পদ্ধতি, তার বাইরে আমাদের সাধকরা কল্পনা করে। ফলে এই জগতের সঙ্গে আমাদের এই মানব শরীরের কি সম্পর্ক, এবং এই দুই সম্পর্কটাকে আমরা কিভাবে চর্চা করব, নার্চার করব, কালচার করব, এই বিষয়ে আমাদের সাধকের সম্পূর্ণ নিজস্ব বহু পরম্পরায় বহু বৈচিত্র্য বিভক্ত কিন্তু একটা ধারাবাহিক জিজ্ঞাসা অনুসন্ধান, তত্ত্ব সাধনা এবং অনুশীলনের লম্বা বিচিত্র প্রগাঢ় গভীর ইতিহাস আছে। আমি তার একটা ছোট্ট উদাহরণ দিব আর একটা ছোট্ট গান দিয়ে, তারপর আমরা আসবো আবার শহর নগর সম্পর্কে। সবাই আরামে বসছেন, একটু হাত পা ছড়াই টড়াই দিয়ে পা সামনে দিয়ে আরাম করে বসেন, তাই না? হেলান দিয়ে বসেন, কষ্ট নিয়ে বসেন না, আরাম করে বসেন। যদি সারা রাত চলে, যদি সারা রাত চলে, কয়জনের সারা রাত গান শোনার অভিজ্ঞতা আছে? এরকম এরকম পালা গান, তত্ত্ব গান কয়জনের আছে? অনেকেরই আছে। আচ্ছা, এরকম 4-5 রাত গান করা কোনো ব্যাপার নয় যে আমাদের এইসব দলের জন্য, বুঝছেন? কোনো ব্যাপারই না। হ্যাঁ, নির্মল ভাস্বর ঝংকারিছে সরাই, নির্মল ভাস্বর ঝংকারিছে সদাই, আকার সাকার নিকার, নির্মল ভাস্বর ঝংকারিছে সদাই, নির্মল ভাস্বর ঝংকারিছে সদাই, আকার আকার নির্মল ভাস্বর। এইসব বাংলা শব্দ, এইসব বাংলা শব্দ কঠিন লাগতে পারে, ওই যে এখানে আমি বাংলা শব্দ আকারে প্রেজুডিস বললাম। এই বিশ্ব চরাচর, এই ইউনিভার্স, এই মাল্টিভার্স কিসে তৈরি? এ নিয়ে আমাদের এই অঞ্চলের সাধকদের, দার্শনিকদের, ভাবুকদের, তাত্ত্বিকদের বহু রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা প্রায় অনেকগুলি সাধনার ধারা অঙ্গীকার করেন, ধারণ করেন, স্বীকার করেন। সেটা কি? সেটা হচ্ছে এই
বিশ্ব চরাচর তিনটা গুণ দ্বারা সৃষ্টি, সত, রজ, তম। এই তিন গুণ দিয়ে এই বিশ্ব চরাচর সৃষ্টি। সত, রজ, তম ত্রিগুণ মিলে বিশ্ব প্রকাশিলেন তিনি, ইচ্ছা প্রকাশে সতরজতম ত্রিগুণ মিলিয়া বিশ্ব প্রকাশিলেন তিনি, তিনি ইচ্ছা প্রকাশিয়া ইচ্ছা জ্ঞান প্রিয়া ত্রিশক্তি মিলিয়া আহার ইচ্ছা জ্ঞান প্রিয়া ত্রিশক্তি মিলিয়া রচিলেন বিশ্ব চরাচর নির্মল ভাস্বর শঙ্করী শ্রেষ্ঠরাই, নির্মল ভাস্বর শঙ্করী শ্রেষ্ঠরাই। এই গানের সুর ধরে, সূত্র ধরে এই একই তত্ত্ব নিয়ে বিশ্ব চরাচর সৃষ্টির যে সতরজতম তত্ত্ব, এই তত্ত্ব নিয়ে অনেকের গান আছে। দুর্দুষার গান আছে, যিনি লালন ফকিরের শিষ্য, স্বয়ং লালন ফকিরেরও গান আছে। আমি লালন ফকিরের থেকে 2 লাইন গাচ্ছি। ত্রিগুণে সৃজিলে সংসার লীলে দেখে কয় লালন তার, ত্রিগুণে সৃজিলে সংসার লীলে দেখে কয় লালন তার। সদরা তল মন্তার উপর সদরা তল মন্তার উপর নূর কাজলার আয়াসন, সদরা তল মন্তার উপর নূর কাজলার আয়াসন। এসো হে প্রভু নিরঞ্জন, এসো হে প্রভু নিরঞ্জন। তাহলে তিনটা গুণে এই বিশ্ব চরাচর সৃষ্টি, সত, রজ, তম, এই 3 গুণ। এই 3 গুণের বিন্যাসে সমবায়ে জগতে যা কিছু বডিলি এক্সিস্টেন্স, তা সবকিছু এই 3টা গুণের সমাহার, সমন্বয়ে, সমবায়ে, বিন্যাসে। ফলে আমার মধ্যে যা আছে বাকি জগতে তা আছে, আমার মধ্যে যা আছে এই গ্রহতে আছে, এই বিশ্ব চরাচরে তা আছে। ফলে এই যেটাকে আমরা বস্তু বলি, ম্যাটার বলি, ম্যাটেরিয়ালি আমরা এক। শুধু তাই না, আমাদের এই অস্তিত্বটা
অপরাপর সত্তা সমূহের বিন্যাসের সঙ্গে সেই কারণে সম্পর্কিত সত্তা, যে কারণে আমাদের সঙ্গে সূর্যের সম্পর্ক, যে কারণে আমাদের সঙ্গে চাঁদের সম্পর্ক, যে কারণে আমাদের সঙ্গে পাহাড়ের সম্পর্ক, যে কারণে আমাদের সঙ্গে নদীর সম্পর্ক, যে কারণে আমাদের সঙ্গে কীট পতঙ্গের সম্পর্ক, যে কারণে আমাদের সঙ্গে সকল জীবাণু জীব, এই আমাদের বডির মধ্যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া এবং ভাইরাস বাস করে। এই সবের একটা সম্পর্কের মধ্যে আমরা বাস করি। এই সম্পর্কের স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের সাধকদের সাধনা। সম্পর্কের স্বরূপ উপলব্ধি করা এবং এই সম্পর্কের স্বরূপের একটা বড় সত্যের বিকাশের ঘটনাটা ঘটে এই মানব শরীরের মধ্যে। মানুষের শরীরের মধ্যে এই সম্পর্কের সত্যটাকে উপলব্ধি করা যায়। এই জগৎ যে আনন্দময়তা, এই জগতের যে স্বতঃস্ফূর্ততা, এই জগতের যে নিত্যতা এবং অনিত্যতা, এই জগতের যে সৃষ্টি স্থিতি বিলয়, সকল কিছুর এক ধরনের প্রতীকী মেটাফরিক উপস্থিতি এবং ম্যাটেরিয়ালি একটা উপস্থিতি আমাদের এই শরীরের মধ্যে চলমান থাকে। ফলে শরীরকে চেনার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের অস্তিত্বের যে ইন্টারবিইংনেস, সকল ধরনের সত্তার সঙ্গে আমাদের অস্তিত্বটা সম্পর্কিত। অস্তিত্বের এই ইন্টারবিইংনেস, আন্তঃসত্তা সম্পর্কটা উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের সাধকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধনা। এবং তখন কি হয়, তখন আমরা অন্য কিছুকে ওই অর্থে আদার করি না যে অর্থে আদারটা করে পশ্চিমা ঔপনিবেশিক বর্ণবাদী এনলাইটেনমেন্টের যে জ্ঞান। প্রকৃতিকে সে আবিষ্কার করে, এবার সে প্রকৃতি বানায়, এবার সে নিজে থেকে প্রকৃতিকে আলাদা করা শেখে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা প্রথমেই খারিজ করে আমাদের এই অঞ্চলের সাধনার ধারা। এবং পশ্চিম যেভাবে বাকি সকল কিছুকে মানুষের অধীনে আনার প্রকল্প নিয়ে ব্যস্ত হয়ে উঠল গত 500-600 বছর ধরে, এই প্রকল্পের সম্পূর্ণ বাইরে অবস্থান করে আমাদের সাধনার ধারা, চিন্তাধারা, ব্যাখ্যার ধারা। তারা বরং মানুষ এই পুরো ব্রহ্মাণ্ডে বিশ্ব চলাচলের মধ্যে মানুষ সত্তার ব্যাপারটা কি, মানুষ কেন, মানুষ কিভাবে, মানুষ কি করে মানুষ হয়, সেই আলাপ তারা করে। অন্যত্র আছে যেমন অজনী সহজ সংস্কার, 3 রকম মানুষ হয়, আমরা সে আলাপে যাচ্ছি না। কিন্তু মানুষ এখানে এনলাইটেনমেন্টের যে মানুষ, একটা ইন্ডিভিজুয়াল যে কিনা প্রকৃতি থেকে আলাদা, যে কিনা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবে, এই যে মানুষের আইডিয়া, ওই যে সিলভিয়া উইন্টারের ভাষায় একটা সাদা ক্রিশ্চিয়ান বেটা, এই সাদা ক্রিশ্চিয়ান বেটার বাইরে মানুষের আর কিরকম ধারণা হওয়া সম্ভব, সেইটার উদাহরণ খুঁজতে গেলে আমরা এই অঞ্চলের সাধকের দিকে তাকাতে পারি। তারা বলেন মানুষ একটা রূপান্তরশীল প্রক্রিয়ার নাম। মানুষ একটা সাধনের মধ্য দিয়ে মানুষ হয়ে ওঠে, অন্যথায় সে জীব, এবং সকল জীবের মধ্যে আমরাও পড়ি। কিন্তু এই জীব দশার মধ্যে কোনো হায়ারার্কি নাই। কিন্তু হায়ারার্কি হয় যখন আমরা পাশবদ্ধ হই। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা পাশবদ্ধ হই। পাশ মানে শৃঙ্খল। কিসের শৃঙ্খল? জ্ঞানের, ভাবের, ব্যবস্থার, অবস্থার, সমাজের, রাজনীতির, সংস্কৃতির। যেমন সংস্কৃতির বলতে আমরা এটাও বুঝি যে পুরুষতান্ত্রিকতা, এটাও সংস্কৃতি, এর একটা জুলুম আছে। ফলে এই যে যত ধরনের এইসবের পাশ, এই পাশের পাশবদ্ধ জীব, তার নাম পশু। তার নাম পশু। পশু বলতে 4 পা, পাখাওয়ালা, ওরা পশু না। পশু হয় যে পাশবদ্ধ হয়, যে বাসনার শৃঙ্খলে আবদ্ধ, যে ডিজায়ারের শৃঙ্খলে আবদ্ধ। পুরুষতান্ত্রিক ডিজায়ার
নিজের এক শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, সে হচ্ছে পশু। পশু বলতে যার পোষ আছে সে নয়, যার লোম আছে সে নয়, যার পা চারটা পা আছে সে নয়। ফলে এই কারণে সাধকরা বারবার খেয়াল করেন, আচ্ছা আমার বডি কি, আচ্ছা আমার বাসনার চরিত্রটা কি, আমার বাসনা কিরকম চলে, আমার বাসনা আমাকে কোথায় নিয়ে যায়। এইটা ছেলেমেয়েদের দেশে বারবার ফিতুর হয়, বারবার সে নিজেকে একটা জায়গায় স্থাপন করতে চায়। এবং সেটা স্থাপনটা কিসে? এই সৃষ্টি স্থিতি প্রলয় বিলয়ের একটা অবস্থানে তার অবস্থান, এই আন্তঃসম্পর্কের মধ্যে তার একটা অবস্থান, যেটা যেই অবস্থান যেই স্থিতি অন্য কোনো কিছুর উপরে তাকে জুলুম করাবে না, অন্য কোনো কিছুর উপরে তাকে জুলুম করাবে না, অন্য সকল কিছুকে সে অপর করবে না। ওইরকম একটা দশায় থাকার যে বাসনার ধরন, ডিজায়ারের ধরন, সেইটা সে কায়েম করতে চেষ্টা করে এই শরীরের মধ্যে। ফলে এটা নতুন ধরনের ইন্দ্রিয় চর্চা, নতুন ধরনের সেন্সের প্র্যাকটিস, নতুন ধরনের সেন্সিবিলিটির প্র্যাকটিস, যেটা কিনা আমাদের একটা বড় পরমান্তর ঘটছে ঔপনিবেশিকতার মধ্যে দিয়ে, যেটা কিনা বড় পরিবর্তন ঘটছে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক নগরায়ণ প্রক্রিয়ার মধ্য দিয়েও। ফলে এই যে আমাদের সংবিধানের রূপান্তর ঘটে গেল, এই রূপান্তরটাকে আমরা চিনবো কি করে? সেই চেনার কাজটা প্রতিনিয়তই নতুন, প্রতিনিয়তই নতুন, প্রতিবার এটাকে নতুন করে চিনতে হয়, জানতে হয়। যে কারণে উনি লালু ফকির বলেন যে দেশ সমস্যা, কনটেক্সট, দেশ সমস্যা অনুসারে আমাদের বিধান, করণীয়, উপায়, পদ্ধতি, অনুশীলন ঠিক করতে হয়, রচনা করতে হয়। এইটা মানুষের ঐতিহাসিক সত্তা হিসেবে এটা মানুষের কাজ। কিন্তু কাজটার লক্ষ্যটা কি? আমি ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক যে অপরায়ণ প্রক্রিয়া তার মধ্যে ঢুকবো না। আমি একটা বিষম লিঙ্গীয় আধিপত্যের যে সমাজ, সেই আধিপত্যের ধরনের মধ্যে ঢুকবো না। আমি এর থেকে বাইরে অন্য কোন ধরনের মানুষ হয়ে উঠবো। এই যে মানুষ হয়ে ওঠার চর্চা, এটাই এখানকার সাধনা। এবং এই সাধনাটা আমাদের যাবতীয় কনটেক্সটকে বিবেচনা নিয়ে করতে হয়, যাবতীয় কনটেক্সট দিয়ে আমাদের এই ভাষাটাকে বের আনতে হয়। যেমন যেখানে বারবার গ্রামের উদাহরণ আসে, যেখানে বারবার নগরের মেটাফোর আসে, এই মেটাফোর গুলো দিয়ে আমাদেরকে চিনে এর বাইরে যাওয়ার সাধনা। অর্থাৎ আমাদের যাপিত অভিজ্ঞতা থেকে আমাদের ভাষার রসদ সংগ্রহ করতে হচ্ছে ঠিকই, কিন্তু চিন্তা পদ্ধতিটা আমরা রাখবো একটা অঔপনিবেশিক, একটা অবর্ণবাদী এবং ওই অর্থে পশ্চিমা আধুনিকতার বাইরের একটা নতুন চিন্তা পদ্ধতি দিয়ে আমরা আমাদেরকে নতুন একটা জায়গায় হাজির করব, বর্তমান করব, উপস্থিত করব, রচনা করব। এটা হচ্ছে কাজ। এই কাজটা আমাদেরকে হয়তো আমাদের দুনিয়ার বিন্যাস পাল্টাতে সাহায্য করতে পারে। আমরা কিরকম সমাজ রচনা করব, কিরকম আমরা দুনিয়া রচনা করব, কিরকম জীবনের বিন্যাস রচনা করব, কিরকম নগর শহর বাইনারি যেটা আছে, নগর গ্রাম বাইনারি যেটা আছে, এই বাইনারি তো এই বাইনারি সাধুদের কাছে এইটা এইভাবে এক্সিস্ট করে না। তারা বরং প্রতিটা অবস্থাকে বিশ্লেষণ করে। এই গ্রাম কি, এই নগর কি, আমি কি, এর সঙ্গে আমার কি সম্পর্ক, এবং এই সম্পর্কের কোন রকম রূপান্তর আমি ঘটাতে চাইতে পারি। ফলে আমাদের প্রস্তাব হচ্ছে আমরা একটা বর্ণবাদী ঔপনিবেশিক নগর স্বপ্ন, নগর কল্পনা, নগর অভিজ্ঞতার বাইরে গিয়ে যে নগর পরিকল্পনা, নগর অভিজ্ঞতা, নগর স্বপ্ন, সিটি ভিলেজ, আলো অন্ধকার, এইসব বাইনারি ভিত্তিক প্রগতি, বর্বরতা, সভ্যতা, এইসব বাইনারি ভিত্তিক যে নগর শহর গ্রাম কল্পনা, তার বাইরে আরো অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার মতন, থাকার মতন জীবন চর্চা, জীবন সাধনা, লাইফস্টাইল, সমাজ সম্পর্ক এবং মানুষের মানুষের বাকি সকল সম্পর্ক, সেইটাকে আমরা কি করে হাজির করতে পারি, এটাই আমাদের সাধকরা কালে কালে তাদের কনটেক্সটে দেখাচ্ছিলেন, চর্চা করে। আপনি আচরি ধর্ম নিজেরা সাধনা করে দেখাচ্ছিলেন। আমরা কিভাবে সেটা করব, এটা আমাদের চ্যালেঞ্জ। কিন্তু ওনারা আমাদেরকে কিছু শিক্ষা দিলেন যে আমরা কি করে উপনিবেশিক জায়গা থেকে ভাবার চেষ্টা করতে পারি। শহর নগর, গ্রামগঞ্জ,
এই যে আধুনিক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে, বর্ণবাদী ঔপনিবেশিক বিশ্ব ব্যবস্থার মধ্যে, এর বাইরে আর কোন রকম জগৎ, এই জগতেই আমরা হাজির করতে পারি। পাবিরে অমূল্য নিধি বর্তমানে, এই বর্তমানে, এই শরীরে, এই বডিতে, এই দুনিয়ায়, এই জগতে সেটা আমরা বর্তমান করতে পারি, সেটাই সাধনা। সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে যদি আমরা চাই যে এইরকম একটা জুলুমিয়াতের শহর, গ্রাম ইত্যাদির ব্যবস্থার বাইরে আমরা আমাদেরকে কোথাও নিয়ে যাব, যেখানে অন্যরকম মুক্তির, অন্যরকম ভালোবাসার, অন্যরকম যত্নের একটা সমাজ, দুনিয়া, জীবন এবং অস্তিত্ব। এইটুকু বলে শেষ করতে চাই, তারপরে আমরা আরো অন্য জায়গায় গান করবো। কটা বাজে? আধা ঘন্টা, আধা ঘন্টা। ওকে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, করতে পারেন। আমরা বাংলাদেশে এই আলাপটা শুরু করলাম মাত্র, এবং আজকে এখানে এমন সব আলাপ আছে যেটা শুধুমাত্র বাংলাদেশে না, দুনিয়ার জন্যই অনেকখানি নতুন আলাপ। তো ফলে এমন নয় যে আমরা সবাই এই আলাপটা একই মাত্রায়, একই সঙ্গে, একই পরিমাণে, একই ভাবে, একই দশায় আমরা সবাই এটা মধ্যে থাকতে পারছি বা পারবো, এমন নয়। এই পদ্ধতিটাও সবার জন্য অতটা অভ্যস্ততার পদ্ধতি নয়, কিন্তু এটা একটা চর্চা যেটা আমরা করে যেতে চাই, আরো বহু ফর্মেই সেটা আমরা করবো। এবং হয়তো ধীরে ধীরে আমরা এই চর্চাটা করতে করতে আমরা আমাদের চর্চার যাপনের একটা রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে হয়তো চলাও শুরু করব। হয়তো আজকের এই চলাটাই আমাদের আরেকটু চলা, নতুন চলা, হয়তো বা সেই জায়গা থেকে। সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, শহর মানে হচ্ছে প্রচুর আলো। আমরা নিরিখ থেকে সেদিন পূর্ণিমা খুঁজতে গেছিলাম। বলে যান কেউ, এই প্রদেশে বলে যান একটু, কি হইল? আসেন বলে যান, একটু বলে যান, আসেন একটু বলে যান, কি হইল শাহাবুদ্দিন পার্কে? শাহাবুদ্দিন পার্কে আমরা পূর্ণিমা খুঁজতে গেলাম। না, সেদিন অ্যাকচুয়ালি না, আমরা গেলাম অমাবস্যাতে। অমাবস্যা আমরা শাহাবুদ্দিন পার্কে গেলাম, অমাবস্যা। কিন্তু এত আলো, ডান দিক থেকে, বা দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, মানে আমরা মানে চোখ ঢালা যেতেছে, এত এত আলো কেন? মানে এটা এই শহরটার মধ্যে এটা মানে কি স্কিজোফ্রেনিয়া একদম পুরা, যে একটা অমাবস্যার রাতে অন্ধকার নাই, অমাবস্যার রাতে এত আলো। আমরা তারপরে হাঁটাহাঁটি শুরু করলাম, যাচ্ছে চলো গিয়ে অন্ধকার খুঁজে বের করি। কেউ কোনো জায়গাতে অন্ধকার খুঁজে পাইলো না। একটা পার্কের মধ্যে শেষমেশ একজনের একটা পাবলিক বাথরুমে গিয়ে একজন লাইট অফ করে দিল অন্ধকারকে ডেকে আনার জন্য। তারপরে অন্ধকার একটু আসলো। এই যে আধুনিকতা, পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে আলোর মেটাফোরটা খুব গভীরভাবে যুক্ত। আলো, আলো এবং আলো, আলোর প্রচন্ড প্রতাপ, আলোর একটা টেরোরাইজিং একটা উপস্থিতি, ত্রাস সৃষ্টিকারী উপস্থিতি, এটা হচ্ছে আধুনিকতার সিম্বল, প্রতীক হয়ে উঠছে। কিন্তু আলো তো নেসেসারিলি খারাপ নয়, যেমন নয় অন্ধকার। কিন্তু
এই যে আলো এবং অন্ধকারের নতুন বিন্যাসের মধ্যে আমরা আসলাম ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে, যেটা কিনা আমাদের পুরো ব্যবস্থা আন্তঃসত্ত্বার সম্পর্ককে ভেঙে চুরে দিল। আলো নাই মানে আলো মানে অন্ধকার নাই মানে হচ্ছে এখানে বহু রকম সত্তা সে ধ্বংস হয়ে যাচ্ছে, পোকামাকড় কীট পতঙ্গ থেকে শুরু করে অনেক কিছু। আলো বেশি মানে অনেক কীট পতঙ্গ পোকামাকড় মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, কত কিছু ঘটতেছে। অন্ধকার নাই মানেও একই ঘটনা। ফলে আলো এবং অন্ধকারের এমন কোন একটা বিন্যাস আমাদের দরকার, সুষম বিন্যাস, যে সুষম বিন্যাসটা সকল সত্তার একটা সুষম অবস্থান সম্পর্ক নিশ্চিত করতে পারে। ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক পুঁজিবাদী এই যে নগরায়ণ প্রক্রিয়া, এই আলো অন্ধকারের সুষম বিন্যাসটাকে ভায়োলেন্টলি ভেঙে চুরমার করে দিচ্ছে। এর ফলাফল হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের মনোদৈহিক অসুস্থতা নয়, আমাদের পুরো শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ নয়, আমাদের একটা বলতে পারি যে আমরা এই প্ল্যানেট আর্থের একটা ধ্বংস, চূড়ান্ত ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ফলে এইরকম একটা জায়গা থেকে এই যে আমরা ঔপনিবেশিক আধুনিক কালে আলোকে ভালো অন্ধকারকে খারাপ বলে ভাবতে শিখলাম, এইটা তো আমাদের একটা ক্রিটিক করতে শিখতে হবে, এটাকে চিনতে শিখতে হবে, এটাকে ক্রিটিক করতে আমাদের শিখতে হবে। সেইটার জন্য আমরা একটা ধ্যান এখন একটু করব। সুন্দর অন্ধকার এসো জ্যোতি না বই স্বরূপ তোমার সুন্দর আপনারা হয়তো ভাববেন যে আচ্ছা আমরা এই পুঁজিবাদ থেকে আমরা ধ্বংস করতে পারবো, এই পুঁজিবাদের বাইরে কি যেতে পারবো? এতক্ষণ তো কথা হলো যে এই বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিক পুঁজিবাদী আমাদের সমস্যার বলে, এর থেকে আমরা বের হতে পারবো। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। যারা ওই যে আপনাদের থ্যাচারের কথা মনে আছে, মার্গারেট থ্যাচার আর বুশ, তো এই মার্গারেট থ্যাচার এবং জর্জ বুশের সময়ে দুনিয়ায় নিউ লিবারালিজম তার একটা বড় কি বলে উল্লম্ঘন ঘটে, নয়া উদারনীতিবাদের সারা দুনিয়ায় মুক্ত বাজারের একটা জয় জয়কার, রিফর্ম, নিউ লিবারাল রিফর্ম, সেগুলাকে পুশ করতেছে এজেন্ডা। থ্যাচার লৌহ মানবিক, মানে বেটা একখান আর কি। এই লৌহ মানবিক থ্যাচার এদের এই সব এই নিউ লিবারাল যে গ্লোবালাইজেশনের বিরুদ্ধে সারা দুনিয়ায় বাংলাদেশ সহ সারা দুনিয়ায় বিপুল সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। আমরা সেকালে আমাদের নাম ছিল লোকজ, তারপর আমরা সিবিএসই, এখন লোকায়ত। আমরা সেই সময় ওই আন্দোলনে যুক্ত ছিলাম। সিয়াটলে একটা WTO এর একটা বিশাল সম্মেলন হয়, সেই সম্মেলনকে ডিসমেন্টেল করার জন্য সারা দুনিয়ার অ্যাক্টিভিস্টরা জড়ো হয়। আমরা বাংলাদেশে সেটাতে যেতে পারি না ঠিকই, কিন্তু আমরা ঢাকায় TSC-তে 3 দিন ব্যাপী রেজিস্ট্যান্স ফেস্টিভ্যাল অর্গানাইজ করছিলাম। সেই সময়ে আমরা বলতাম কি যে যারা বলে সম্ভব না তাদেরকে বলা হয় হচ্ছে যে টিনা সিনড্রোমে আক্রান্ত। টিনা সিনড্রোম কি? There is no alternative.
TINA, there is no alternative, টিনা। এটা হচ্ছে একটা সিনড্রোম। আমাদের চিন্তা, স্বপ্ন, কল্পনা সীমাবদ্ধ, সীমিত হয়ে গেছে, আমরা এর বাইরে আর ভাবতে পারতেছি না। আর যারা ভাবতে পারি যে না এর বাইরেও সম্ভব, তারা কি টিয়া, there is alternative, in fact there are alternatives। তো এই টিনা সিনড্রোম থেকে যদি আমরা বের হওয়ার চেষ্টা করতে পারি তাহলে সম্ভব। সারা দুনিয়াতেই মানুষের বিজয়েরই ইতিহাস, মানুষের বিজয়েরই ইতিহাস, মানুষের প্রেমের জয়ের ইতিহাস। শ্রী চৈতন্য দিয়ে শিখলাম, লালন ফকির দিয়ে শিখলাম, মানে বহু মানুষ দিয়ে আমরা শিখি সাধকদের কাছ থেকে যে হ্যাঁ শেখা যায়। জাত পাত শ্রেণী লিঙ্গ এসবের বিরুদ্ধে জেতা যায়, পুঁজিবাদীর বিরুদ্ধে জেতা যাবে না কেন? মানুষেরই তো সৃষ্টি। তাহলে আমাদের কোন ধরনের ডিজায়ার, কোন ধরনের বাসনার ধরন, কোন ধরনের জীবন চর্চা এইরকম একটা ভয়াবহ বিধ্বংসী পুঁজিবাদকে চলতে সাহায্য করে, সেইটার গোড়া ধরে আমরা টান মারি না কেন? আমাদের ডিজায়ারটাকে চিনি, আমাদের ইন্দ্রিয় ব্যবস্থাটাকে আমরা চিনি, আমাদের ডিজায়ারের নতুন বিন্যাস চেষ্টা করি, নতুন রকম চর্চা শুরু করি। পুঁজিবাদের বাইরে বহুভাবে মানুষ সাবভার্সন করতে পারে। বিপ্লব আর এক রকম কাজ, আমরা বিপ্লব বহুভাবে করতে পারি, করব পুঁজিবাদের বিরুদ্ধে, কিন্তু সাবভার্সনও তো করা যায়। আমরা সেই সাবভার্সন স্ট্র্যাটেজিগুলো তো ভাবতে পারি। আমরা এই শহরের মধ্যে নিজস্ব মুক্তাঞ্চল গঠন করতে পারি, কালচারাল, সাংস্কৃতিক, জীবনের, সম্পর্কের, যত্নের, প্রেমের, ভালোবাসা, নানান রকম জোন তৈরি করতে পারি। এই সাবভার্সন করা খুবই সহজ যদি আমরা টিয়া সিনড্রোমে আক্রান্ত না হই। আর বিশ্ব পুঁজিবাদ এ আর বেশি দিনের গল্প নয়, এটা শেষ হবেই। আমরা কাজ শুরু করি, সংগ্রামটা শুরু করি, নতুন ভিশন হাজির করি, কি করে পুঁজিবাদের বাইরে আর কোন রকম অর্থনীতি সামাজিক মডেল সম্ভব, এইরকম একটা রাষ্ট্র প্রকল্পের বাইরে আর কোন রকম রাষ্ট্র প্রকল্প সম্ভব, কল্পনা করা শুরু করি, অন্তত সম্ভব। তো যাই হোক, এই যে আলো অন্ধকারের যে পুঁজিবাদী বর্ণবাদী ঔপনিবেশিক যে জুলুমিয়াত, তার বাইরে আমরা অন্ধকার এবং আলোকে প্রাণ ভরে শরীর জুড়ে কি করে গ্রহণ করব? এসে সুন্দর অন্ধকার, অন্ধকারও সুন্দর হতে পারে। সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার। বিভূতি উজালো উজালো চারুদিকে, গো বিভূতি উজালো চারু দেখি অঙ্গ। আমরা আলো বলতে একটা আকাশী আলো বুঝি, এর বাইরেও আলোর বহু ধারণা আছে সারা দুনিয়া জুড়ে। তাসাউফে আলোর ভিন্ন ধারণা আছে, জ্যোতি, নূর, নূরের ধারণা আছে, জ্যোতি ধারণা আছে আমাদের বৌদ্ধ মতে। আরো বহু রকম ভাবে আলোকে মানুষ কনসেপচুয়ালাইজ করতে পারছে। এই নগর সভ্যতার, পুঁজিবাদী নগর সভ্যতার আগ্রাসী আলোর বাইরেও আলোর আরো বহু রকম অভিজ্ঞতা মানুষ নিয়ে আসছে এবং আগামীতেও নিতে পারবে। সেটার ঔজ্জ্বল্য, বিভূতি আর নতুন রকম আনন্দের হতে পারে, হয়, সেটা মানুষ ইতিমধ্যেই সেই অভিজ্ঞতা পাইছে ইতিহাসে।
আহো বিভূতি উজ্জ্বল ধরো দেখি, হও গো বিভূতি উজ্জ্বল ধরো দেখি, সকল রঙ রূপে দ্বিগুণতে সুন্দর সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার। সুন্দর যে শুধু আলো নয়, অন্ধকার বটে। সে যে নতুন সুন্দর, সেবার আমাদের ধ্যানে, আমাদের আহ্বানে সেই সুন্দরকে ধারণ করার জন্য আমাদের শরীরকে সেইভাবে ভাবিত করার মধ্য দিয়ে তিনি আসলেন। তিনি আসার পরে কি হবে? আমাদের এই শরীর নতুন শিহরণে জেগে উঠবে। জীবন মৃত্যুর ভেদ পার করে, জীবন মৃত্যুর বাইনারি পার করে নতুন অস্তিত্ব আমরা খেয়াল করব, এক নতুন চৈতন্য। তখন সেই সুন্দর আশার আনন্দে শরীর যে প্রেমে আন্দোলিত হবে, নয়নে তা বাড়ি হয়ে ছড়বে। আমরা আনন্দে কাঁদি তো না? প্রেমাস্পদের সঙ্গে মিলনে কাঁদি, মুর্শিদের সঙ্গে মিলনে কাঁদি, গুরুর সঙ্গে মিলনে কাঁদি। সুন্দর যা কিছু, তার সান্নিধ্য, তার সংস্পর্শ, তাকে এই শরীরে উপলব্ধি করার যে গভীর আনন্দ, তা কান্না হয়েই প্রকাশিত হয়। সুন্দর অন্ধকার, সুন্দর অন্ধকার, সুন্দর সুন্দর আসছে, তাকে এবার আমরা বুকে ধারণ করে রাখবো। পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, দিনানু দৈনে ভাঙিয়া চুরিয়া, দিনানু দৈনে ভাঙিয়া চুরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া।
দৈনিক মানে তো বুঝি না আমরা, মান্ডেন। এই যে কলোনিয়াল মডার্নিটির যে মান্ডেন ঔপনিবেশিক আধুনিকতা আমাদের যে নতুন ধরনের দৈনন্দিনতা দিল, প্রাত্যহিকতা দিল, রুটিন দিল, ব্যবস্থা দিল, অভ্যাস দিল, রীতিনীতি দিল, সংবেদনশীলতা দিল, এইটাকে ভাঙচুর করার মধ্যে দিয়ে কেবলমাত্র তাকে বুকে ধারণ করতে পারি আমরা। দিনানুদয়নে ভাঙিয়া চুরিয়া, দিনানুদয়নে ভাঙিয়া চুরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া। আরে কত মরণে, কত মরণে, কত মরণের চরণে চরণে কত মরণের স্বাদ, কত মরণের স্বাদ ওই চরণে। আমাদের এই অঞ্চলের সাধকদের মধ্যে একটা কথা চালু আছে, আপনারা অনেকেই জেনে থাকবেন
জ্যান্তে মরার সাধনা, জ্যান্তে মরে যাওয়া, লিভিং ডেড। এটা মানে কি? এটা মানে হচ্ছে ডিজায়ারের একটা ধরন থেকে, বিন্যাস থেকে মুক্ত হয়ে, লিবারেটেড হয়ে নতুন মুক্তিদায়ী বাসনার জগতে প্রবেশ করা। এই মৃত্যু সাধকের কাম্য। এই মৃত্যু কি করে মরতে হয় তার জন্য ভক্তরা গুরুর চরণে আমৃত্যু আজীবন করে থাকে। এত কাঙ্ক্ষিত, এত ভালোবাসার, এত আনন্দের, এত মুক্তির এই মৃত্যু। ঔপনিবেশিক বর্ণবাদী পুরুষতান্ত্রিক আধুনিকতা আমাদেরকে মৃত্যু সম্পর্কে বাইনারি অর্থে বোঝায়, জীবন মৃত্যু। সাধকরা এই রীতি মানে না। তাদের কাছে জীবন এবং মৃত্যু এই বডির কেবলমাত্র ডিকম্পোজ হয়ে যাওয়া নয়, আর অন্যরকম রূপান্তরের গল্প সেটা। মানে এই যে মৃত্যু, এটা নতুন ধরনের কনসিয়াসনেসের, নতুন ধরনের চৈতন্যের একটা চর্চা। এই চর্চার মধ্য দিয়ে আমরা যাবতীয় কায়েমি জুলুমের বাসনার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার একটা নতুন রাস্তা পেতে পারি, যদি আমরা মৃত্যুর এই নতুন সংজ্ঞা ধারণ করতে পারি। মৃত্যু ভয়ঙ্কর নয়। মৃত্যু যেটা হয় সমাজে এই আধুনিক দুনিয়ায়, সেটা রাজনৈতিক, সামাজিক মৃত্যু, কাঠামোগত সামাজিক এবং রাজনৈতিক মৃত্যু। বাকি সকল মৃত্যু জীবনের মতোই স্বাভাবিক এবং রূপান্তরের প্রক্রিয়া মাত্র। এটাতে সাধকরা ভয় পায় না। ফলে মৃত্যুকে গ্রহণ করার নতুন ব্যবস্থা আমাদেরকে রচনা করতে হবে। যে মৃত্যু মুক্তির, যে মৃত্যু আনন্দের, যে মৃত্যু জীবনের বিপরীত নয়, যে মৃত্যু কাঙ্ক্ষিত। কত মরণের সাধু ওই চরণে, কত মরণের সাধু ওই চরণে, চরণে কত মরণের সাধু চরণে, উড়ালে রহির জীবন ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, পরাণ বধুয়া রাখি ধরিয়া, বধুয়া বিমান গয়নে ভাঙিয়া চুরিয়া, বিমান গয়নে ভাঙিয়া চুরিয়া, বধুয়া রাখি ধরিয়া, বধুয়া রাখি ধরিয়া, রাখি ধরিয়া, বরান বধুয়া রাখি ধরিয়া, বরান রাখি ধরিয়া, বরান বধুয়া রাখি ধরিয়া, বরান বধুয়া রাখি ধরিয়া, বরান বধুয়া।
শেষ গান, শেষ গান। আপনাদের কারো কোনো কথা থাকলে সেটা শুনতে পারি। জি, এই আধুনিকতার মধ্যে থেকে আমাদের ইন্দ্রিয়র পরিবর্তন তো হয়েছে, ইন্দ্রিয় প্রচন্ডভাবে মানে অনুভূতি করে, ওইটাকে কিভাবে চিহ্নিত করে? ওইটার সাথে কিভাবে নতুন ভাবে আমাদের চোখের ব্যবহার দেখেন, আমাদের চোখের ব্যবহার দেখেন কি মাত্রায় পরিবর্তন হয়েছে আধুনিক কালে এসে। ইন্দ্রিয় হিসেবে চোখের ব্যবহারের এত, চোখের উপরে এত মানে যা কিছু মানে ভিজুয়ালের বাইরের দুনিয়া যেন এক্সিস্ট করে না। এই যে ধরনটা, এটা একটু বুঝতে পারি আমরা ইন্দ্রিয় চর্চার ধরন। আমরা বহুভাবে দেখতে পারি যে আমরা আমাদের অনেক ইন্দ্রিয়, যেমন কান, আমাদের সাধকদের একটা কথা আছে যে গুরুর জিহ্বা লিঙ্গ, শিষ্যের কর্ণজনী। আলাপে যাচ্ছি না, অর্থাৎ আমাদের এই অঞ্চলের জ্ঞানের সাধনার জীবনের চর্চাগুলো হয়তো কোন ধরনের ইন্দ্রিয় চর্চার মধ্যে দিয়ে, সেটার উদাহরণ আকারে আমি এই লাইনটা বললাম যে আমাদের মূল ব্যাপার ছিল জ্ঞান এবং সংবেদনের স্থানান্তরের, পরিবহনের এবং পরিবাহনের এবং ইত্যাদি ইত্যাদি। কি ছিল সেটা? মুখে বলা, কানে শোনা। গুরুর জিহ্বালিঙ্গ, শিষ্যের কর্ণজনী। এটা হচ্ছে আমাদের নন মডার্ন প্রি কলোনিয়াল টাইমের জ্ঞান চর্চার একটা উদাহরণ দিলাম আপনাকে। আমরা দেখতে পারি খুব সহজে পুঁথি খুব কম লোকের ছিল, মূলত গুরুর সঙ্গে বা মুরব্বীদের সঙ্গে, দাদি নানির সঙ্গে বসে বসে গল্প শুনে শুনে জ্ঞানটা ট্রান্সফরমেশন হইতো, মানে ট্রান্সফর্ম হইতো, মানে কি বলে ট্রান্সমিটেড হইতো। এই ট্রান্সমিশন আর আধুনিক ছাপাখানার যুগের ট্রান্সমিশন, টেলিভিশনের যুগের ট্রান্সমিশন, ইউটিউবের যুগের ট্রান্সমিশন সম্পূর্ণ ভিন্ন। এবং সেটা কিসের কি ভিত্তিক? মূলত অডিও ভিজুয়াল ভিত্তিক। এটা একটা উদাহরণ দিলাম আমি। আরো বহু রকমের ইন্দ্রিয় আমাদের চর্চা প্রান্তিক হয়ে পড়ছে এবং আমাদের এক ধরনের ডিস্কিলিং সেটাও ঘটছে আমাদের ইন্দ্রিয় চর্চার ক্ষেত্রে। তাহলে এগুলো আমি একটা উদাহরণ দিলাম আর কি, এরকম আরো বহুভাবে দেখা সম্ভব। অভেদ সুরে গাও গান রাহি অভেদ সুরে গাও গান। আমরা অনেক সময় মনে করি যে শহর একটা মৃত ব্যাপার এবং মৃত্যুর প্রক্রিয়া, গ্রাম হচ্ছে জীবন, পাহাড় হচ্ছে জীবন, প্রকৃতি বলে একটা জিনিস আবিষ্কার করছে আধুনিক মানুষ, সেই প্রকৃতি হচ্ছে জীবন, বাকিগুলো হচ্ছে মৃত্যু। এই যে জীবন এবং মৃত্যুর যে পার্থক্যটা রচিত হয়, এইটা একটা ফলস আরোপিত একটা জুলুমিয়াত বাইনারি করণ আর কি। তেমনি ভাব এবং বস্তু, এইটাকে আমরা ভাগ করি, এই ভাগটাও পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার জ্ঞান কাণ্ডে যেভাবে ভাগ করা হয়, সেটাও একটা জুলুমিয়াত বাইনারি। এখন এই বাইনারি গুলোর ফলাফল কি হয়? এই ফলাফলগুলো হয় এইরকম যে আমরা আন্তঃসম্পর্কগুলোকে আমরা ভেঙে দিই, রূপান্তরের প্রক্রিয়াগুলোকে আমরা ব্যাঘাত ঘটাই এবং একটা সুষম রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আমরা একটা প্রফিট মেকিং, যেটা ক্যাপিটালিজম করে, প্রফিট মেকিং, এক্সট্রাকটিভ নানান রকম প্রকল্প আমরা চালু করি, ওয়েস্ট ল্যান্ডিং করি আমরা। এটা হচ্ছে যে এটা কোনো কাজের জায়গা নয়, ওয়েস্ট ল্যান্ডিং করলাম আমরা। এইভাবে আমরা ভাগ করতে থাকি এবং একটা এক্সপ্লয়টেশনের সিস্টেমটাকে আমরা জারি রাখি। ফলে এই যে বাইনারি গুলা, আলো অন্ধকার, জীব প্রাণ অপ্রাণ, বস্তু ভাব, এই বাইনারি গুলা জগতে, আধুনিক জগতে
একটা জুলুমিয়াত অর্থনীতি, সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়া চালু থাকার ক্ষেত্রে দার্শনিক, ভাবগত এবং জ্ঞানতাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করে। আমরা এর বাইরে যেতে পারি কিভাবে, সেটা নিয়ে একটা আলাপ আর কি। অভেদ সুরে গাও গান রাহে, অভেদ সুরে গাও গান, অভেদ সুরে গাও গান রাহে, অভেদ সুরে গাও গান, অভেদ সুরে গাও গান রাহে, অভেদ সুরে গাও গান। প্রাণ কি অপ্রাণ কি বেদনা বোধন, কি মায়া খেলায় আনে বস্তু ভাব তরঙ্গ, ইন্দ্রিয় ছন্দ তারকার সংস্কার ত্যাজ অভিমান, অভেদ সুরে গাও গান লাগি, অভেদ সুরে গাও গান। আমাদের সাধকরা বলেন বস্তুতেই ভাবের উদয় হয়। বস্তু এবং ভাবের মধ্যেকার সম্পর্কে ওনারা হায়ারার্কি এবং বাইনারি দেখেন না, বরং বলেন, যেমন দুর্দশার কথা, এটা মেটাফরিক কথাটা কিন্তু ইন্টারেস্টিং, বস্তুকেই আত্মা বলা যায়, বস্তুকেই আত্মা বলা যায়। দুর্দশা বস্তু বিনা ভাব আসে থেকে, এটা আরেক সাধকের প্রশ্ন। ফলে বস্তু এবং ভাবের মধ্যেকার যে বাইনারি সম্পর্ক আমরা এই দেকার্তিয়ান আধুনিক, পশ্চিমা আধুনিক যে জ্ঞান প্রকল্পের মধ্যে পাইছি, তার বাইরে, সম্পূর্ণ বাইরের একটা প্রস্থান থেকে আমাদের এখানে বস্তু এবং ভাবের সম্পর্ক নিয়ে আমাদের সাধকরা আলাপ করেন। যে বস্তু এবং ভাবের সম্পর্কটা মূলত রূপান্তরের, সেপারেট এক্সিস্টেন্সের নয়, রূপান্তরের সম্পর্ক। এইটা যখন আমরা স্বীকার করব, তখন আমরা বহু রকম সীমানাকরণ, বর্ডারিং, সেইটা আমরা বন্ধ করব। যে বর্ডারিং গুলা, যে সীমানাকরণ গুলা এক ধরনের জুলুম হাজির করে। আচ্ছা, এইটা তো মৃত এলাকা, এটা তো জীবন্ত এলাকা, এটা তো এই এলাকা, এটা তো সেই এলাকা, এটা হচ্ছে যে একান্তই ভাবের ব্যাপার, এটা হচ্ছে একান্ত বস্তুগত ব্যাপার। এই প্রকরণটা থেকে তৈরি হওয়া যে জুলুম, সেটা বাইরে থেকে আমাদেরকে নতুন একটা সংবেদনে নিয়ে যেতে পারে। পশ্চিমা ঔপনিবেশিক যে সভ্যতা নামক ধারণা তৈরি হয়েছে, এই সভ্যতার মধ্যে মূলত এই আইডিয়া গুলা কাজ করে, যে বাইনারি আইডিয়া গুলা। এই বাইনারি আইডিয়ার বাইরে আর কোন ধরনের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং দুনিয়া ব্যবস্থা করা সম্ভব, সেইটা আমাদের ভাবার জন্য এইটার একটা নতুন ক্রিটিক, নতুন একটা তাত্ত্বিক কাঠামো আমাদের দরকার। এবং সেটা অবশ্যই নতুন কোন পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক অর্থের সিভিলাইজেশন প্রকল্প নয়। সিভিলাইজেশন প্রকল্প নিজেই একটা ঔপনিবেশিক বর্ণবাদী প্রকল্প। ফলে সেই এর বাইরে আমাদের অন্য কোন রকম সমাজ, অঞ্চল এবং জগৎ ব্যবস্থা ভাবতে পারতে হবে। সেখানকার ভিত্তি হচ্ছে আমাদের এই সাধকদের চিন্তা চর্চা এবং ভাব প্রকল্প আমাদেরকে সেই জায়গায় আমাদের উৎসাহিত করতে পারে, ভাবতে প্রয়োজিত করতে পারে, রসদ যোগাতে পারে। আমি সেখান থেকেই নিয়ে মূলত আমার গান রচনা করছি। এটা আমার কোনো মৌলিক কিছু না, আমি ধার করে এই গানগুলো রচনা করি আর কি।
প্রাণ কি অপ্রাণ কি ভেদ ব্যবধান কি মায়া খেলায় আনে বস্তু ভাব তরঙ্গ ইন্দ্রিয় চন্দ্র তারকার সংস্কার তেজ অভিমান অভেদ সুরে গাও অভেদ সুরে গাও অভেদ সুরে গাও অভেদ সুরে গাও এই নতুন গান শুনলে যার শরীর, যার ইন্দ্রিয়, যার মন আগের বাইনারির বাইরে নতুন করে ভাবতে শিখছে, তার কি হবে? সেটা একটা দশা। সেই দশা নিয়ে এই গানের শেষ অংশ। এগুলো হচ্ছে যে মূলত গুরু শিষ্য পরম্পরার গান। তো গুরুর পার্ট প্রথমে হইলো, এবার শিষ্যের পার্টের গান হবে, হ্যাঁ, অংশ বিশেষ। তো এই নতুন এই অভেদ সুরের গান শুনে গুরুর মুখে শিষ্য আবার তার আনন্দে, প্রেমানন্দে অশ্রু নয়নে ঝরে পড়তেছে। সেটা নিয়ে গান দিয়ে শেষ হবে। নয়ন ভাসিয়া যায় জলে, হে গুরু নয়ন ভাসিয়া যায় জলে। কি বা ভাব তনু মনে উছলে, কি বা ভাব তনু মনে উছলে, কি বা ভাব তনু মনে উছলে, গুরু নয়ন ভাসিয়া যায় জলে, গুরু নয়ন ভাসিয়া যায় জলে। এই যে নতুন ভেদ নীতি, নতুন অভেদের তত্ত্ব, এইটা আমাদেরকে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক চিন্তা পদ্ধতি, জ্ঞান তত্ত্ব আমাদেরকে দেয় না। এটা অভূতপূর্ব, এটা আগে ছিল না। এইটা আমাদেরকে নতুন করে রচনা করতে পারতে হবে। সাহায্য নিচ্ছি আমরা আমাদের গুরু মুর্শিদ সাধকদের কাছ থেকে সাহায্য নিচ্ছি। ভিতরে নতুন একটা অভেদ নীতি, নতুন একটা সুর, নতুন একটা ভাব, নতুন একটা প্রেমের আবাহন, সেইটা গুরু তুমি আমাকে শোনালে। প্রেমানন্দে আমার নয়নে অশ্রু চলে যাচ্ছে। অপূর্ব ভেদ নীতি মন্ত্র শুনাইলে, অপূর্ব ভেদ নীতি মন্ত্র মন্ত্র শুনাইলে, অপূর্ব ভেদ নীতি মন্ত্র শুনাইলে, অপূর্ব ভেদ নীতি মন্ত্র শুনাইলে, জগৎ কুঞ্জ ভরে এই নতুন মন্ত্রে, এই নতুন অভেদ মন্ত্রে, যেখানে এই বাইনারির জুলুম নাই, নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে কোনো হায়ারার্কি নাই, জাতপাতের ভেদাভেদ নাই, শ্রেণী সামর্থ্যের ভেদাভেদ নাই। এই যে নতুন সাম্য, নতুন সম্পর্ক, এইটা জগতে কি তৈরি করলো? একটা
প্রেমের কুঞ্জে পরিণত করলো জগৎকে। এই প্রেম আগে ছিল না, এটা নতুন একটা প্রেমের ধারণা, নতুন একটা প্রেমের অভিজ্ঞতা, যেটা কালে কালে সাধকরা আমাদেরকে পথ দেখাইছেন। শ্রী চৈতন্য নদিয়ায়, লালন ফকির কুষ্টিয়ায় বা এই পুরো বাংলায় অঞ্চলে এরকম সাধকরা বহুবার দেখাইছেন প্রেমের নতুন ধরন, প্রেমের হাট, প্রেমের বাজার, প্রেমের শহর, প্রেমের নগর, সবকিছু দেখাইছেন তারা। কিন্তু প্রতিবার সেটা নতুন করে রচনা করতে হয়। লালন ফকিরের কথা, দেশ সমস্যা অনুসারে সেটা প্রতিবার নতুন করে রচনা করতে হয়। অপূর্ব ভেদনীতি মন্ত্র শোনাইলে জগৎ কুঞ্জ ভরে প্রেম কোলাহলে। অপূর্ব ভেদনীতি মন্ত্র শোনা অপূর্ব ভেদনীতি মন্ত্র শুনাইলে জগৎ কুঞ্জ ভরে প্রেম কোলাহলে। অরূপ রাহি শুনে শিশুর রুন রুন, অরূপ রাহি শুনে শিশুর রুন রুন, অরূপ রাহি। কেমন শিশু বাবা? অরূপ রাহি শুনে সেই সুর রুন রুন, নেচে যায় কালা কালে বাবা বতন মনে গুরু মনে চালে ভাসিয়া নয়ন 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 ভাসিয়া যায়, নয়ন ভাসিয়া যায়, নয়ন 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 ভাসিয়া যায়, নয়ন ভাসিয়া যায়, নয়ন ভাসিয়া যায়, নয়ন ভাসিয়া যায়।